ঠিক আছে, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা শুনলে মনে হতে পারে, আরে এ তো সেই ছোটবেলার রূপকথা। কিন্তু সত্যি বলতে কি, এই পিঁপড়ে আর ঘাসফড়িংয়ের গল্পটা কিন্তু নিছক কোনো রূপকথা নয়, বরং বাস্তব জীবনের জন্য এটা এক বিশাল বড় লেসেন। ধাপে ধাপে আমরা দেখব কিভাবে শুধু একটু দূরদর্শিতা আর ভবিষ্যতের প্রস্তুতির অভাবে গোটা জীবনটাই এলোমেলো হয়ে যেতে পারে। তো চলুন শুরু করি। শুরুতেই একটা মজার কিন্তু গভীর প্রশ্ন রাখা যাক। ওই যে যখন চারপাশের আনন্দমুখর গানের সুরগুলো হঠাৎ থেমে যায় আর কনকনে হাড় কাঁপানো শীত নেমে আসে, তখন আসলে ঠিক কী ঘটে? এটা কিন্তু শুধু ঋতু পরিবর্তনের কথা হচ্ছে না, বরং জীবনের সেই সময়গুলোর কথা বলা হচ্ছে যখন আমাদের চারপাশের আরাম, উৎসব বা প্রাচুর্য হঠাৎ করেই ফুরিয়ে যায়। একটু ভাবুন তো, গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে যে মিষ্টি সুর কানে ভেসে আসে, সেটা যদি চিরতরে স্তব্ধ হয়ে যায়, তখন সেই পরিস্থিতির জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? প্রথম অংশ, গ্রীষ্মের আনন্দ ও অবহেলা। চোখের সামনে একটা দারুণ দৃশ্য কল্পনা করা যাক। এক বিশাল রৌদ্রোজ্জ্বল সবুজ মাঠ, আর সেখানে একটা ঘাসফড়িং একদম বিন্দাস মনের সুখে নেচে গিয়ে বেড়াচ্ছে। আগামীকাল কি হবে, ভবিষ্যতের কি অবস্থা, এসব নিয়ে তার বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার পুরোটা দিয়ে বর্তমান মুহূর্তটাকে চুটিয়ে উপভোগ করছে। সাইকোলজির ভাষায় এটাকে কিন্তু বলা হয় প্রেজেন্ট বায়াস বা বর্তমানের প্রতি পক্ষপাতিত্ব। মানে আজকের দিনটা তো বেশ ভালোই কাটছে, তাহলে কালকের কথা ভেবে অযথা আজকের আনন্দটা মাটি করার কি দরকার? কিন্তু এই অবিরাম আনন্দ যে চিরকাল থাকবে না, সেই ধ্রুব সত্যটাই এখানে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয় অংশ, পিঁপড়ের কঠোর পরিশ্রম। আর ঠিক এখানেই দৃশ্যপটটা পাল্টে যায়। দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতির জন্য ঠিক কতটা নিরলস পরিশ্রম করতে হয়, সেটা এই পিঁপড়েদের না দেখলে বিশ্বাস করা কঠিন। তারা একদম পারফেক্ট শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন কনকনে শীতের জন্য খাবার জমাতে তারা শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছে। ওই যে ছোট্ট পিঁপড়েটার দিকে একবার লক্ষ্য করুন তো, সে নিজের শরীরের চেয়েও বড় একটা শস্যদানা কি ভীষণ কষ্টে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? আর এটাই খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ভবিষ্যতের চরম প্রতিকূলতাকে জয় করতে হলে বর্তমানের আরামটাকে ঠিক কতটা বিসর্জন দিতে হয়। ৩ নম্বর অংশ, দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি। এই পর্যায়ে ঘাসফড়িং এক প্রকার তাচ্ছিল্যের সুরে পিঁপড়েকে ডাক দিয়ে বলছে, ওহে বন্ধু, এত খাটুনি কেন করছো বলো তো? এই সুন্দর মিষ্টি রোদে এসো, আমার সাথে গান গাও, একটু আনন্দ করো। শীত আসতে তো এখনও ঢের দেরি। খেয়াল করে দেখুন, ঘাসফড়িংয়ের এই কথায় আলসেমি আর ভবিষ্যৎ নিয়ে তার যে চরম উদাসীনতা, সেটা একদম জলের মতো পরিষ্কার। তার কাছে বর্তমানের এই আরাম আয়েশ বাদ দিয়ে ভবিষ্যতের জন্য গাধার খাটুনি খাটাটা স্রেফ বোকামি আর সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছু না। কিন্তু এর জবাবে পিঁপড়ে অত্যন্ত বাস্তববাদী আর বেশ গম্ভীর স্বরে একটা কড়া সতর্ক বার্তা দেয়। সে বলে, আমরা তো ভাই শীতের জন্য খাবার জমা করছি, তুমিও যদি এখন কিছু না জমাও, তবে শীতকালে কিন্তু না খেয়েই দিন কাটাতে হবে। এটা আসলে শুধু কথার কথা নয়, বরং প্রকৃতির এক অমুখ নিয়মের একটা বড়সড় রিমাইন্ডার। অর্থাৎ বর্তমানের সস্তা বিনোদনের চেয়ে ভবিষ্যতে টিকে থাকার লড়াইটাকেই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আর আমাদের ঘাসফড়িং, সে এই পুরো সতর্কবার্তাকে স্রেফ হেসেই উড়িয়ে দেয়। সে বলে, আরে রাখো তো তোমার শীত, শীত আসতে এখনও অনেক দেরি, এখন থেকেই সেটা নিয়ে কেন খামোখা চিন্তা করতে যাব? এই কথা বলেই সে আবার নিজের মতো নাচানাচি শুরু করে দেয়। এটা হলো ভবিষ্যতের অনিবার্য একটা পরিণতিকে সম্পূর্ণভাবে অস্বীকার করার একেবারে চূড়ান্ত উদাহরণ। আর ঠিক এই জিনিসটাই তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এখানে দুটোর সম্পূর্ণ বিপরীত মানসিকতার মনস্তাত্ত্বিক পার্থক্য একদম ভেঙে ভেঙে দেখানো হয়েছে। একদিকে রয়েছে ঘাসফড়িংয়ের মাইন্ডসেট, যেখানে তাৎক্ষণিক তৃপ্তি আর বর্তমানের আরাম আয়েশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর অন্যদিকে রয়েছে পিঁপড়ের মাইন্ডসেট, মানে বিলম্বিত তৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশন। ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমানের আরামকে হাসিমুখে বিসর্জন দেওয়া। এই তুলনামূলক চিত্রটা কিন্তু শুধু গল্পের দুটো চরিত্রকে বোঝায় না, বরং আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন সিদ্ধান্তগুলোকেই যেন আয়নার মতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ৪ নম্বর অংশ, শীতের প্রকোপ ও কষ্ট। একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই টাইমলাইনটা দারুণভাবে তুলে ধরছে প্রকৃতি কিভাবে চোখের পলকে তার রূপ পাল্টে ফেলে। ১ নম্বর ধাপে ছিল গ্রীষ্মের একেবারে চূড়ান্ত আনন্দ আর ছুটি কাটানোর মেজাজ। এরপর ২ নম্বর ধাপে দেখতে দেখতে কয়েক মাস পার হতেই তাপমাত্রা হু হু করে কমতে শুরু করে। আর ঠিক ৩ নম্বর ধাপে এসে নেমে আসে সেই হাড় কাঁপানো শীত। চারপাশ বরফে ঢেকে যায় আর দেখা দেয় খাবারের তীব্র হাহাকার। এই যে প্রাচুর্য থেকে চরম শূন্যতায় পৌঁছানোর যাত্রা, এটা এতই দ্রুত হয় যে আগে থেকে কোনো প্রস্তুতি না থাকলে
এর পরিণতি হতে পারে ভয়াবহ। চারপাশ এখন ধবধবে সাদা বরফে ঢাকা। পুরো মাঠে কোথাও এক টুকরো সবুজ ঘাস বা শস্যের দানাও অবশিষ্ট নেই। আর সেই যে আমাদের চিন্তামুক্ত বিন্দাস ঘাসফড়িং, সে এখন প্রচণ্ড ক্ষুধার্ত আর একেবারে দুর্বল হয়ে পড়েছে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি না নেয়ার যে সরাসরি আর মারাত্মক একটা পরিণতি আছে, এটা তারই প্রমাণ। বর্তমানের আনন্দ আর ফুর্তি কিভাবে নিমেষের মধ্যে অস্তিত্ব রক্ষার এক মরিয়া লড়াইয়ে পরিণত হতে পারে, এটা তার একটা নিখুঁত বাস্তব চিত্র। 5 নম্বর অংশ, অনুশোচনা ও নীতিশিক্ষা। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে পরিস্থিতি একেবারে ঘুরে দাঁড়ায়। এখানে 3টি ধাপে নাটকের একেবারে ক্লাইম্যাক্স ফুটে উঠেছে। 1, সে ক্ষুধার্ত ঘাসফড়িং শেষমেশ নিজের অহংকার ভুলে ওই পিঁপড়েদের দরজাতে এসে হাজির হয়। 2, সে বাইরে থেকে পরিষ্কার দেখতে পায় পিঁপড়েরা তাদের সেই জমানো খাবার অত্যন্ত আরামে আর নিশ্চিন্তে খাচ্ছে। আর 3, কোনো উপায় না দেখে ঘাসফড়িং শেষ পর্যন্ত তাদের কাছেই একটু খাবারের জন্য রীতিমতো ভিক্ষা চায়। এটা আসলে কঠোর বাস্তবতার কাছে মাথা নত করার এক ধ্রুপদী দৃশ্য। ঠিক তখনই পিঁপড়ে একেবারে চরম রূঢ় ভাষায় জবাব দেয়। সে বলে, গ্রীষ্মকালে যখন আমরা অমানুষিক খাটুনি খাটছিলাম, তখন তো তুমি গান গেয়ে পুরো সময়টা নষ্ট করেছ। এখন যাও, তোমার এই গানের তালে তালে নাচোগে। কথাটা শুনতে ভীষণ রূঢ় আর কর্কশ মনে হলেও এটাই কিন্তু দায়িত্বহীনতার চরম জবাবদিহিতা। যখন প্রস্তুতির আসল সময়টা একবার হাত ফসকে বেরিয়ে যায়, তখন হাহুতাশ আর অনুশোচনা ছাড়া সত্যি আর কিচ্ছু করার থাকে না। নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয়। তবে এত কিছুর পরেও এই পর্যায়ে একটা চমৎকার মানবিক দিকও কিন্তু ফুটে ওঠে। এত কড়া কথা শোনানোর পরও ওই দয়ালু পিঁপড়েরা ঘাসফড়িংকে সামান্য কিছু খাবার ঠিকই খেতে দেয়। আর এই ছোট্ট একটু করুণায় ঘাসফড়িংয়ের চোখ পুরোপুরি খুলে দেয়। সে জীবনের সবচেয়ে বড় ভুলটা অবশ্যই বুঝতে পারে এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে জীবনে আর কখনো সে অলসতাকে প্রশ্রয় দেবে না। সত্যি বলতে এটা শুধু বেঁচে থাকার গল্প নয়, বরং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ারও একটা অসাধারণ দৃষ্টান্ত। সুতরাং এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এর মূল নীতি শিক্ষাটি। সময়ের কাজ ঠিক সময় করা উচিত এবং ভবিষ্যতের জন্য অবশ্যই প্রস্তুতি রাখা প্রয়োজন। কেবল আজকের দিনটার আনন্দ আর ফুর্তির কথা ভেবে বসে থাকলে মোটেও চলবে না। কাজগুলোকে একদম সঠিক সময় শেষ করা এবং আগামীকালের যে কোনো আনপ্রেডিক্টেবল বা প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেদের সব দিক থেকে প্রস্তুত রাখাই হল জীবনে টিকে থাকার এবং আসল সফলতার মূল চাবিকাঠি। আমরা একেবারে আজকের এই ব্যাখ্যার শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনাটা শেষ করার আগে একটা গভীর ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। একটু ভেবে দেখতে পারেন, আমাদের আজকের এই আধুনিক সমাজ কি সেই গান গাওয়া ঘাসফড়িংকে কোনোভাবে পুরস্কৃত করে, নাকি পিঁপড়ের সেই কঠোর আর দূরদর্শী প্রস্তুতি এখনও পৃথিবীতে টিকে থাকার একমাত্র নির্ভরযোগ্য পথ? 1000 বছর পুরনো এই ছোট্ট রূপকথার শিক্ষা আমাদের আজকের যুগেও ঠিক কতটা প্রাসঙ্গিক, তাই প্রশ্নটা নতুন করে ভাবতে বাধ্য করে। এই চিন্তার খোরাকটুকু রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।